আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আপনারা কি ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করেন। জি আপু। কথা আচ্ছা, শোনা যাচ্ছে না তো ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের এফসিপিএস জুলাই 2026 এর ওরিয়েন্টেশন ক্লাস। তো সবার প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি ডক্টর ফারিজা আদনান উপমা, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট। আমি 2014-15 সেশন, আমি 2022-এ ডিডিবি কোর্সে জয়েন করি এবং 2024-এ ডিডিবি পাশ করি এবং ওই বছরই আমার এফসিপিএস পার্ট 1 এবং ওই একই বছরই আমার এমসিপিএস পাস হয়। তো আহ, আমি ডার্মাকনের, এটা আমার চতুর্থ ব্যাচ। ডার্মাকনের 4th ব্যাচ আমরা রান করছি। তো আলহামদুলিল্লাহ সবার কাছে যে এতদিন পর্যন্ত আমরা উম, উম, মানে সব ভালো মন্দ মিলে আমরা কোর্সটা রান করতে পারছি। তো এফসিপিএস এর পার্ট 1 ব্যাচ সম্পর্কে আপনাদের যার যা জিজ্ঞাসা সেটা আমরা একটা একটা করে শুনবো। তো সবার প্রথমে আমি আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমি আমার শুরু থেকে কিছু মোটিভেশন কথা আমি প্রত্যেকবারই বলি, যেগুলো না বললে আসলে আপনারা বুঝতে পারবেন না যে পোস্ট গ্রাজুয়েশন জার্নিটার মধ্যে কতটুকু ইফোর্ট, কতটুকু ডেডিকেশন আমাদের রাখা উচিত। তো আমি যখন মেডিকেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রী, তখন আমার বিয়ে হয় এবং তখন এরপরে আমি ফাইনাল প্রফ যখন দেই, তখন আমি আমি প্রেগনেন্ট ছিলাম। তো তখন ওই অবস্থায় ফাইনাল প্রফ পরীক্ষা দিয়ে পাশ করি এবং যখন আমার বেবির বয়স 1.5 মাস বয়স, তখন আমি ইন্টার্নি করতাম। তো এত প্রেসার নিয়ে ইন্টার্নশিপ কমপ্লিট করেছি, তখন মনে হইতো যে, এবং ইন্টার্নশিপে দেখা যেত যে আমার কলিগরা নানান সময় মানে নিজেরাই নিজেদেরকে অনেক ছোট করতো, যে না, ও হয়তো লাইফে কিছু করতে পারবে না, ক্যারিয়ারে কিছু করতে পারবে না। সবকিছু মিলেও কিন্তু একটা স্ট্রাগল ছিল। তো দেখা যায় যে এই ফাইনাল প্রফ এই প্রেগনেন্সি অবস্থায় দিয়েও আমার অনার্স মার্ক ছিল। তো সবকিছু মিলে যখন ইন্টার্নশিপে সিভিয়ার পোস্টপার্টাম ডিপ্রেশন আমি ভুগলাম, একটা বছর পরে মনে হলো যে লাইফে কখনো কোনো কিছু করা সম্ভব না। হ্যাঁ, মানে একে তো বেবি নিয়ে, বেবি 5 মাস বয়সে মিজেলসে ভুগলো, সেপ্টিসেমিয়াতে ভুগলো, 19 দিন হসপিটালে ভর্তি ছিল, ওই অবস্থায়ও ডিউটি করতে হয়েছে, কারো কোনো কনসিডারেশন নাই। তখন মনে হলো যে এই ক্রুয়েল দুনিয়াটাতে আসলে যদি আপনি নিজে কোনো কিছু না করেন, না যদি স্ট্যাবলিশড হন, তাহলে কেউ আপনাকে দেখার নাই। আপনার নিজের পায়ের নিচের মাটি আপনাকে নিজেকেই শক্ত করতে হবে। কেউ আপনাকে দেখার নাই। তো আজকের ওরিয়েন্টেশন ক্লাসে যেহেতু মানুষ খুব কম জয়েন করেছে, আপনাদেরকে অনুরোধ করব, গ্রুপে আমার ওরিয়েন্টেশন ক্লাস প্রিভিয়াস দুইবারের ওরিয়েন্টেশন ক্লাস দেওয়া আছে। তো সেই ওরিয়েন্টেশন ক্লাসগুলো যদি অনেক লেন্দি, প্রায় ঘন্টা খানেকের মতো, তো আমরা আজকে খুব বেশি সময় নিব না। আমরা আহ, ওই ওরিয়েন্টেশন ক্লাসগুলো একটু সময় করে অবশ্যই দেখে নিবেন। এটা একটা বিস্তর গাইডলাইন দেওয়া আছে। তারপর আহ এই প্রচন্ড ডিপ্রেশন থেকেই পড়ার টেবিলে বসা শুরু এবং প্রচন্ড একটা জেদ নিয়ে মাত্র 4 মাসের প্রিপারেশনে আমি ডিডিবি কোর্সে চান্স পাই। এবং ডিডিবি কোর্সের পরে তখনই ভিতর থেকে একটা ইচ্ছা ছিল যে পার্ট 1 করব। তো পার্ট 1 এর তখন বাংলাদেশে যেগুলা কোচিং আছে, জেনেসিস, সিনেপস, ম্যাক্সিমামই মেডিসিন, সার্জারি, গাইনি বেসড। এগুলাতে দেখা যায় যে পড়াশোনাটা তারা ডার্মার জন্য যে অ্যাকচুয়ালি কতটুকু বেসিক লাগবে, সবাই গদ বাঁধা সব সাবজেক্টের জন্য
যে এরকম বেসিক পড়ার ওইরকম করে ক্লাস নেয়। সুপ্রেক্স এর ক্লাস নেয়, ইনফ্লেক্স এর ক্লাস নেয়। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আমার ফ্যাকাল্টি আমার সাবজেক্টে তো এত লাগে না। আমার সাবজেক্টে যতটুকু লাগে আমি ততটুকুই কেন পড়ছি না? তো এইভাবে উদ্ভ্রান্তের মতো মানে পরীক্ষা মনে হলো যে না একবার পার্ট 1 এ বসি। পার্ট 1 এ বসলাম যথারীতি কোয়েশ্চেন দেখার জন্য। ১ম বার পরীক্ষা দেখার জন্য কোয়েশ্চেন এর ফর্ম ফিল আপ করলাম। ঠিক তার আগের দিন আমার করোনা হইলো। তারপরে পরীক্ষা দেওয়া পসিবল হলো না। জীবনের ১ম এফসিপিএস পার্ট 1 পরীক্ষা ২০২২ সালে মিস করলাম। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে আবারও কোশ্চেনটা বোঝার জন্য আমি পরীক্ষা দিলাম। সেবার কোনো একটা প্রিপারেশন সেরকম নেওয়ার সুযোগ পাই নাই। তো যাই হোক, এই যে বাচ্চা ছোট সবকিছু মিলে, হ্যাঁ? উইকে একটা দিন বাসায় মিথ্যা কথা বলে, ডিউটির কথা বলে চলে যেতাম লাইব্রেরিতে। অনেক মিথ্যা কথা লাইফে বলেছি পড়াশোনা করার জন্য, নিজের ফ্যামিলির মেম্বারের কাছে। যদিও আমার বাবা-মা ডাক্তার, তারপরেও এগুলা বলতে হয়েছে, কিছু করার নাই। কারণ আমি বলতে গেলে ডেসপারেট ছিলাম ফর মাই ক্যারিয়ার। তারপর ২০২৩ এর জানুয়ারিতে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমি দেখলাম আমার মার্কস আসছে ১৭৬। তো ১৭৬ যখন পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমার কাছে মনে হইলো যে হ্যাঁ, আমি যদি কোনো প্রিপারেশন না নিয়ে সেরকম একটা না করে আমি যদি ১৭৬ পাইতে পারি, তাহলে আর তো ৩০ মার্ক যদি ভালো করে পড়ি, এটা কি সম্ভব না? অবশ্যই তো সম্ভব। দেন এরপরে আরো এবং কোচিং এর কথা যদি আমাকে বলেন যে আমি আমি কোন কোচিং করছি, বাংলাদেশের হেন কোনো কোচিং নাই যেটা আমি না করেছি। আমার পুরা মেডিকেল লাইফে আমি টিউশনি করতাম এবং আমার টিউশনির টাকা যা জমছে অল আই ইনভেস্টেড ফর মাই অ্যাডমিশন টেস্ট। যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা যতবার লাগে দিব, যতবার লাগে জীবনে যত পরীক্ষা আছে সব দিব। হুম? যতবার ফেল করব কিন্তু নিজের টাকায় করব। কারো টাকায় ফেল করব না। তো জেনেসিস বলেন, সিন্যাপস বলেন, আমি যখন ডিডিবি ৪ মাসের এখন বলবেন যে অনেকে ৪ মাসের মধ্যে ডিডিবি কিভাবে চান্স পেলাম? কারণটা হলো যে আমি এট এ টাইম অনলাইনে আমি কোনো অফলাইনে কখনো কোনদিন কোচিং করি নাই। জেনেসিস, সিন্যাপস, তারপরে এক্সক্লুসিভ এডুকেশন এইড, তারপরে সওগাত ভাই যত কোচিং আছে আমার কাছে মানে অল কোচিং এর এলিমেন্ট আছে। যারা আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট তারা জানেন যে আমার কাছে কি পরিমাণ নোটস এর সমাহার আছে। এমন কোনো কোচিং নাই যেটাতে আমি ক্লাস করি নাই। এখন আমার তো বাসায় বেবি ছোট, আমার তো পড়ার টাইম নাই। তা আমি যেটা করতাম আমার বাচ্চার সাথে খেলার পাশাপাশি আমি ক্লাস ছেড়ে রাখতাম। শুনতে ক্লাসের অর্ধেক পড়া হয়ে যেত। আমি কখনো কোনোদিন কোনো কোচিং এ আজ পর্যন্ত নিজে কখনো কোনো এক্সাম দেই নাই। কারণ আমার একটা ফবিয়া কাজ করতো যে আমি যদি কম পাই তাহলে আমি হয়তো আর মানে করব না এবং আমি কখনো কোনোদিন কোনো মেরিট লিস্টে আমার নাম ছিল না। কিন্তু পরে একসময় দেখলাম যে এই ফবিয়া থেকে তো আমার এক্সাম দেওয়া হয় না। তা আমি তো কোশ্চেন সলভ করা হচ্ছে না। তো তখন আমি যেটা পলিসি করলাম যে আমার যেহেতু এক্সাম ফবিয়া, তখন আমি এক্সামের যে কোশ্চেন গুলো সেগুলার অ্যান্সার গুলা দাগায়ে কোশ্চেন গুলা মুখস্থ করা শুরু করলাম। এভাবে করে অলমোস্ট প্রায় 10,000 প্লাস কোশ্চেন আমি সলভ করেছি। কিন্তু এফসিপিএস পার্ট 1 যখন পরীক্ষা দিতে গেলাম সেটার জন্য তো কোনো প্রশ্ন ব্যাংক নাই। তো তখন আহ কি করেছি সেটা আপনাদেরকে বলবো। তো তারপরে যাই হোক ২০২৩ সালের জানুয়ারিতে যখন আমি পরীক্ষা দিলাম, তো পরীক্ষা দেওয়ার পরে ১৭৬ মার্কস পাওয়ার পরে মনে করলাম যে না ঠিক আছে, আরেকটু ভালো প্রিপারেশন নিয়ে আমরা উম সামনের বার পরীক্ষা দেই। তো সেবার আমি বেসিক অংশটা খুব একটা ভালো করে পড়ে যাই নাই। বেসিক বেসড ওইবার কোয়েশ্চেনও আসে নাই। ওইবার কোয়েশ্চেন অনেকটা ক্লিনিক্যাল বেসড ছিল এবং ডিডিবি আমার যেহেতু ১ বছর ট্রেনিং হয়ে গেছে, তো আমি ওইবার আমার 0.8 এর জন্য আমার পার্ট 1 হয় নাই ২০২৩ এর জুলাইতে। তো যাই হোক, তো আমার তো কনফিডেন্স আরো বেড়ে গেল। 0.8 এর জন্য পার্ট 1 হয় নাই। এরপরে আমি চিন্তা করলাম যে ২০২৪ এর জানুয়ারিতে আমি আমার সর্বস্ব ত্যাগ করে, আমার দুনিয়া উজাড় করে দিয়ে আমি পার্ট 1 এর জন্য পড়াশোনা করব। এটা করতে যেয়ে আমার যেটা হলো, যেহেতু ডিডিবি একটা কোর্সে ছিলাম,
সেই কোর্সের অবস্থা, পড়ার অবস্থা 12টা বেজে গেল এবং আমি খুব খারাপভাবে আমি ডিডিবি কোর্সের মানে টার্মে ফেল করলাম। এবং সেই সাথে আমি যে মানুষটা 0.8 এর জন্য পার্ট 1 হয় নাই, সেই মানুষটা 2024 সালের জানুয়ারিতে পার্ট 1 এ সে নাম্বার পেল আ 195। তার মানে আমার আবার খারাপভাবে ডিমোশন হইল। প্রিপারেশন কিন্তু অনেক ভালো ছিল। এবং এট দ্যাট টাইম যে আমি রিয়ালাইজ করলাম যে আমি তো কোন শিট, কোন জেনেসিসের শিট এটা ওটা কোশ্চেন সলভ কিছু বাদ রাখি নাই। সো প্রবলেমটা কোথায়? আমি এত কম নাম্বার পেলাম। দেন আমাকে বাসা থেকে সবাই বলল যে, "তোমার আর পার্ট 1 দেওয়ার দরকার নাই। ৬ মাস পরে তোমার ডিপ্লোমা ফাইনাল পরীক্ষা। তুমি ডিপ্লোমা ফাইনাল পরীক্ষায় ফোকাস করো। পরে দেখা যাবে তুমি পার্ট 1 এর পড়া পড়তে যেয়ে তুমি ডিপ্লোমার পড়া ফেল করছো। ডিপ্লোমা তো অনেক কঠিন একটা পরীক্ষা। এটা ফাইনাল পরীক্ষা।" বাসায় বারবার ফেল করি দেখে পরীক্ষাও দেওয়ার কথা কাউকে বলতে পারি না। যাই হোক, মনস্থির করলাম যে এরপরে সামনের বার আমি আর পার্ট 1 পরীক্ষা দিব না। এমন সময় কিন্তু মনের ভিতরে যদি কখনো কোনো জিনিস আপনার ভিতরে থেকে যায় যে না আপনার ওই জিনিসটা চাই, তখন কিন্তু পৃথিবীর সবকিছু বাদ আর আপনার নিয়তটা আল্লাহর কাছে অন্যরকম। তখন মনে হয়েছে যে আল্লাহ আমি যদি ১ বছর আরো গ্যাপ নেই মাঝখানে আমি তো সব ভুলে যাব। তা আমি একটা কাজ করলাম সেটা হলো সারাদিন আমি ডিপ্লোমার পড়া পড়তাম। রাতে বেলা যখন যেই টাইমটা মানুষ যখন একটু সারাদিন পড়ার পরে ০.৫ ঘন্টা ১ ঘন্টা রেস্ট নেয়, আমি কি করলাম? আমি ৳৫,০০০ টাকা খরচ করে সব টেক্সট বই কিনলাম। একদম লেন্স, তারপরে আপনার ফিজিওলজির জন্য ভীষণ মানে যতগুলো টেক্সট বই আছে কারণ আমার তো শিট পড়া হয়ে গেছে। এখন আমার আ মানে এখন আমার করতে হবে, তাই না? টেক্সট বইটা। তো আমি দেখলাম যে টেক্সট বইটা আমি কোন পড়া না, মুখস্থ না, কিছু না। আমি জাস্ট রিডিং পড়া শুরু করলাম। মানে A থেকে Z পর্যন্ত। এবং এই টেক্সট বইটা রিডিং পড়তে গিয়ে আমার কাছে মনে হলো, আচ্ছা ওয়েটিং এ আছে কেন অনেকে? হুম। তো এই টেক্সট বইগুলো যখন আমি পড়া শুরু করলাম, তখন আমার একটা নেশার মতো তৈরি হয়ে গেল। তখন মনে হইলো কি, এই যে দেখেন আ হাসিনা পালায় গেছে। এখন যদি আমি আপনাকে হঠাৎ করে এই লাইনটা বলি, এটার কিন্তু অনেক ধরনের মিল হইতে পারে, তাই না? মিনিং হইতে পারে। কিন্তু আমি যখন আপনাকে পুরা জুলাই মাসের গণ-অভ্যুত্থানের ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত বলব যে এই হইছিল, তারপরে এই হইছে, তারপরে এই হইছে, তারপরে এই হইছে। তখন কিন্তু আপনার কাছে মানে এই মিনিংটা অন্যরকম হবে। তাই না? এই এইটার consequence টা আপনি বুঝতে পারবেন। এখন আমরা যে শীট গুলা পড়ি, আমরা যে ক্লিনিক্যাল শীট গুলা বিভিন্ন কোচিং এ আমাদেরকে পড়ানো হয়, সেটা দেখা যায় কি যে ভাইয়ারা বা আপুরা শীট গুলো তৈরি করেছেন, তারা ৫ টা লাইন পড়ে ২ টা লাইনকে তুলে ধরেছেন। তো সেই ২ টা লাইনকে তুলে ধরার কারণে এই লাইনটার উৎপত্তি যে লাইনটা থেকে আসছে, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি মিসিং হয়। যার জন্য এফসিপিএস এর কোয়েশ্চেনে আপনার টপিক কমন পড়ে, কিন্তু অপশন কমন পড়ে না। আপনি দেখবেন একটা কোয়েশ্চেনের যেটা সবাই কমপ্লেইন করে যে ৫ টা অপশনের মধ্যে ৩ টা অপশন আমি পারছি, আর ২ টা প্রশ্ন আমি কনফিউজড। আর আমি সবসময় বলি চান্স কিন্তু এসবিএ দিয়ে হয় না। চান্স হবে আপনার ট্রু ফলস দিয়ে। ট্রু ফলস এ যে যত ভালো করবে তার চান্স নিশ্চিত। মানুষ উল্টা কথা বলবে যে এসবি এর জন্য। আব্বু তুমি ওই ঘরে যাও। না ক্লাস নিচ্ছি। ওই ঘরে যাও। এরপরে যেটা হলো যে আমি মেইন বইগুলো পড়ার ফাঁকে রিডিং পড়তে আমি দেখলাম আমার ২-৩ বার রিডিং পড়া হয়ে গেছে। কারণ আপনি যখন পড়াটাকে প্রেশার নিয়ে না নিয়ে আপনি যখন কনসেপ্ট ক্লিয়ার এর জন্য রিডিং পড়বেন, তখন
আমার কাছে 4 মাস পর বলছে, ঠিক আছে এবার এতবার তো ফেল করছি, আরেকবার ফেল, আবার না হয় ফেলই করব। এবার তো আমার ডিপ্লোমার পড়াই পড়তে হবে। তো কিভাবে সম্ভব? পরীক্ষার, ডিপ্লোমা ফাইনাল পরীক্ষা দেওয়ার মাত্র ৮ দিন, ১০ দিন, ৮ দিন আগে আমার পার্ট 1 পরীক্ষা ছিল। এবং জাস্ট এটা কত বড় একটা জীবনের সাথে রিস্ক নেওয়া, যে এরকম একটা ফাইনাল পরীক্ষার আগে ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি বই নিয়ে পড়ে থাকা। তারপরও ওই যে যেহেতু মেইন বইটা পড়া হয়েছিল, সো আমার কাছে মনে হয়েছিল কি যে না, দিস টাইম আমার কনসেপশনটা অনেক ক্লিয়ার। আমি ওইবার আর আগের বারগুলোর থেকে পড়েছি অনেক কম, বাট কিছু স্পেসিফিক জিনিস মেনটেন করেছি, যেমন বেসিকের জন্য মেইন বইটা পড়া, আর প্যাথোলজি, মাইক্রোবায়োলজির জন্য হিউজ পরিমাণ কোয়েশ্চেন সলভ, লাস্ট আওয়ার, এসবিএ, কিউআর এগুলা থেকে। আর যেটা স্কিন অ্যানাটমি যে পোর্শনটা আছে, সেই স্কিন অ্যানাটমি পোর্শনটা আমি পুরা বাংলা ভাষায় নোট করে ফেলেছিলাম। একদম ফুল এ টু জেড, মানে পুরা মশলাটাকে আমি, আমার নোট ওইটা আপনাদেরকে দিয়ে দিব, যে আমার মানে যে নোটটা থেকে আপনারা বাংলা নোট তৈরি করবেন। নোটটা কিন্তু নিজেরটা নিজে তৈরি করতে হবে। যেমন সাপোজ স্কিনের ২টা লেয়ার আছে, এপিডার্মিস আর ডার্মিস, হাইপোডার্মিস, ৩টা লেয়ার। স্কিনের কোন লেয়ারে কি আছে, এটার পরে এটা আছে, এটার নিচে এটা আছে। দেখবেন মোশেলা বইটার স্কিন অ্যানাটমি ভীষণ বিদঘুটে, একটা লাইন খুব প্যাচায় পোচায় লেখা। আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে, মোশেলা যখন আমি লাইনগুলো পড়তাম, তখন আমি প্রথমে ওই লাইনগুলোকে বাংলায় করে নিচ্ছি। যেমন ধরেন আমি একটা লাইন পড়তাম যে স্কিন হ্যাজ টু লেয়ার, থ্রি লেয়ার্স, এটা এটা এটা, অ্যান্ড অ্যাবাভ ইট, বিলো ইট। আমি একটা খাতায় ওই এপিডার্মিস পোর্শনটাকে লিখে হেডলাইন দিয়ে এভাবে লিখেছি যে স্কিনের ৩টা লেয়ার, এটা উপরে, এটা নিচে, এটা ইয়ে, এর উপরে, এর মাঝে এটা আছে, এটার ভিতরে এটা আছে, এটার ভিতরে আছে। তো আমরা যখন কোনো কিছু বাংলা ভাষায় হৃদয়ঙ্গম করে পড়ি, সেই পড়াটা আমার অনেক মাথায় ঢুকে আমাদের। তো স্কিন অ্যানাটমি ওয়ান অফ দ্য মেজর পার্ট ফর গেটিং চান্স ইন এফসিপিএস পার্ট 1 এক্সাম। সো এই ভিতটা আপনাকে অত্যন্ত শক্ত হইতে হবে। আপনি যদি এই জায়গায় কোনো ধরনের গাফিলতি রাখেন, তাহলে চান্স পাওয়া মোটামুটি অসম্ভব। তো এইভাবে আমি পুরা মশলাটাকে একটা বাংলায় নোট করেছি, এবং আমার স্টুডেন্টদেরকেও আমি ওইভাবে অ্যানাটমিটা বলে দেই প্রত্যেক বছর। যে যারা আমার ব্যাচে ক্লাস করেছেন স্কিন অ্যানাটমি, তারা জানেন যে আমি অ্যানাটমিতে আমার মানে প্রত্যেক ৭টা এক্সাম শুধু আমি অ্যানাটমির উপর নিয়েছি, এবং এখানে অলমোস্ট প্রায় ৩৫০ কোশ্চেন প্লাস রিভিশন ব্যাচেও আমরা অলমোস্ট প্রায় ৫০০ থেকে ১০০০ কোশ্চেন সলভ করব। এরপরে যেটা করলাম যে স্কিন অ্যানাটমিতে যেহেতু বারবার আমার নাম্বার কম আসতেছে, আমি বুঝতে পারলাম, তখন স্কিন অ্যানাটমি পোর্শনের প্রত্যেকটা লাইন থেকে নিজে নিজে কোশ্চেন তৈরি করতাম, যেহেতু কোনো কোশ্চেন ব্যাংক নেই। যেমন ধরেন পেপিলারি ডার্মিস, আচ্ছা আমার মিটিং যদি শেষ হয়ে যায় তাহলে এই লিংকে আপনারা আবার জয়েন করবেন। তো প্যাপিলারি ডার্মিস আর রেটিকুলার ডার্মিসের মধ্যে যে বেসিক পার্থক্যটা, তো ওটা ধরেন আমি নিজে নিজে কোশ্চেন বানাইতাম যে ফলোইং আর দ্য ট্রু স্টেটমেন্ট ফর প্যাপিলারি ডার্মিস, 5টা পয়েন্ট। এইভাবে করে কোশ্চেন নিজেরটা নিজে বানিয়ে আপনি যখন প্র্যাকটিস করবেন, পরীক্ষার হলে গেলে স্যাররা যখন কোশ্চেন বানাবে, আপনার মনে হবে যে আপনি তো এই কোশ্চেনটা সলভ করে আসছেন। বইয়ের থেকে পড়া আর একটা জিনিস যখন কোয়েশ্চেন মানে মানে কিরকম ভাবে আপনি বানায় একটা কোশ্চেন, তখন আপনার মনে হবে যে এই কোশ্চেনটা আমি দেখেছি, তখন জিনিসটা বেশ ইজি হয়ে যায়। ঠিক আছে? সো এভাবে আমরা অ্যানাটমিটা কভার করব। ফিজিওলজিটাতে মেইন বই, কোনো বিকল্প নাই। ফিজিওলজি মেইন বই না পড়লে জীবনও পাস হবে না। অ্যানাটমিতে জেনিটো ইউরিনারি যে সিস্টেমটা আছে, সেক্সোলজি যে সিস্টেমটা আছে, সেটা আপনাকে আদ্যোপান্ত দত্ত মুখস্থ করতে হবে, এবং এইটারও আমরা বাংলা নোটটা পড়বো। বাংলা পড়লে আমাদের অনেক সুবিধা হয়, যে ভাঁজ ডিফারেন্স থেকে এইভাবে আসে, এপিডিডাইমিস থেকে এটা বাইর হয়। এই জিনিসটা যখন আমরা বাংলায় পড়বো, তখন জিনিসটা অনেক ইজি হয়ে যায়। বাকি থাকে প্যাথো মাইক্রো আর ফার্মাকোলজি। উলভারটন থেকে আমরা ড্রাগ থেরাপি বইটা পড়বো, এবং ডার্মাটোলজি ইন এ উইক একটা বই আছে, এটা আমরা রিভিশন ব্যাচে পড়বো। সো এই হচ্ছে আমাদের টোটাল
ইয়ে তো ওইবারই যে আমার ফরচুনেটলি 2024-এর জুলাইতে আমার পার্ট 1 হয় এবং তার 10 দিন পরে ডিডিবি পরীক্ষা ছিল, ওইটাও পাশ করি এবং ওই বছরই ডিসেম্বরে এমসিপিএস পাশ করি। তো যাই হোক, আম, এই হচ্ছে আপনাদের যা যা কোয়েশ্চেন আছে সেটা বলতে পারেন। আমি আপনাদেরকে কিছু নোটস আর বুক লিস্ট জানতে চেয়েছিলেন। মোশেলার নোট আমি আপনাদেরকে দিব, সেটা আপনারা প্রিন্ট করবেন। আমরা সাধারণত আমাদের ক্লাসগুলো ইউটিউবে রেকর্ড থাকে এবং আমাদের টেলিগ্রামে প্রতি শনিবার এবং রবিবার আমাদের ক্লাস দেয়া হয় এবং প্রতি শুক্রবার আমাদের এক্সাম হবে। আমরা টোটাল 20 সপ্তাহে 20টা এক্সাম দেব এবং এরপরে আমাদের 42 দিনের রিভিশন ব্যাচ স্টার্ট হবে, যেখানে আমরা টোটাল পুরা সিলেবাসটাকে 4বার রিভিশন করব। প্রথম রিভিশন 12 দিন ধরে হবে, দ্বিতীয় রিভিশন 12 দিন ধরে হবে, তারপরে আমরা সাবজেক্ট ফাইনাল দিব, তারপরে আমরা মক দিব। তো এই টোটাল প্রসেসটার যেহেতু আমি একাই রান করি, চেষ্টা করব কোশ্চেন গুলো গতবারের ব্যাচে যেহেতু গুগল ফর্মে নেওয়া হয়নি, গুগল ফর্মেই নেওয়ার। এবং ক্লাসগুলো ইউটিউবে আপনারা একাধিকবার করতে পারবেন, আপ টু পার্ট 1 পর্যন্ত আপনাদের রেকর্ড থাকবে। যে কোনো ক্লাসের প্রবলেমের পর আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে লিখলে আমি সাথে সাথে রিপ্লাই দিব। আপনারা ইউটিউবের লিঙ্কটা হওয়াতে আপনারা একই ক্লাস বারবার করতে পারবেন, স্পিড কম বেশি করতে পারবেন। তো এই তো। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। মা 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 আমি একটু কিছু নোটস আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের যে লাইভ ক্লাস হবে, আমাদের প্রত্যেক 2 সপ্তাহ পর পর আপনাদের টোটাল 10টা লাইভ ক্লাস হবে। আর আমাদের 20 সপ্তাহ 20টা হবে আমাদের রেকর্ডেড ক্লাস। হ্যাঁ, সো আমরা প্রথম ক্লাসটা আমাদের সবার জন্য ওপেন, প্রথম সপ্তাহের ক্লাস। তো আপনারা মোশেলা আর অ্যান্ড্রিউস বইটাকে কালেক্ট করবেন। অ্যান্ড্রিউস 13 এডিশনটা হলে বেটার হয়, কারণ 14 এডিশনে অনেক মানে ইনফরমেশন কিন্তু অনেক কম দেওয়া। তো আমি যেটা করেছি, মোশেলা বইটা যেহেতু অনেক হিবিজিবি লেখা, তো ওইটাকে এরকম প্রিন্ট কপিতে মানে নিজের প্রিন্ট করে লিখে নিয়েছি। এটা পড়তে অনেক বেশি সহজ আপনাদের লাগবে। তো এই কপিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। পাশাপাশি দেখেন, এই যে এভাবে আমি নোট করেছি যে মেলানোসাইট কি ধরনের সেল, ডেনড্রাইটিক সেল। মেলানোসাইট কোত্থেকে আসে? মেলানোসোম থেকে আসে। অরিজিন কি? নিউরাল ক্রেস্ট। মেলানোসাইট মাইগ্রেট করে কোথায়? এইগুলা জায়গায়। রেটিনার কোত্থেকে ডেভেলপ করে? এভাবে দেখেন, একটা চ্যাপ্টার থেকে আপনি যখন 30টা কোশ্চেন বানাবেন, এর বাইরে আর কোনো কিছুই আপনাদের অজানা থাকার কথা না যখন নিজের কোশ্চেনটা নিজে বানাবেন। তো এভাবে করে আমরা প্রত্যেকটা ফার্স্টে আমরা অ্যানাটমি 1.5 মাস সময় নিয়েছি আমরা অ্যানাটমিটাকে পড়ার জন্য। তারপরে আমরা আর আমাদের অ্যান্ড্রিউসের যে চ্যাপ্টার গুলা, সেগুলো আপনাদেরকে মেইন বই পড়ার আসলে কোনো বিকল্প নাই। আপনাদেরকে একটা বইয়ের আমি আন্ডারলাইন করা লাইন আমি একটু দেখাচ্ছি। যে এটা একটু দেখাই, এটা হচ্ছে আমাদের মানে থোরাক্স থেকে আমরা সব তো আমাদের পড়ে যাওয়া সম্ভব না। কিছু স্পেসিফিক যে কোশ্চেন গুলো না পড়লেই নয়, শুধু সে কোশ্চেন গুলো আমাদের দেওয়া আছে। এরপরে দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যান্ডিউস পোর্শনের আমরা এইভাবে লাইন বাই লাইন যেটা যেটা আমাদের প্রয়োজন আমরা ওই লাইনগুলা পড়বো। এখন বেস কোশ্চেন বেশি হচ্ছে, তাই অ্যান্ড্রিউসের মোটামুটি 32টা চ্যাপ্টার আমরা ভালো করে মেইন পয়েন্ট গুলো পড়বো।
আর ১.৫ সপ্তাহ অ্যানাটমি পড়ার পর আমরা চলে যাব আমাদের ফিজিওলজিতে। মোটামুটি ২.৫ মাসের মধ্যে আমাদের 70% সিলেবাস কমপ্লিট। তারপরে আমরা অ্যানাটমি পড়বো। আমরা সেক্সোলজির জন্য আমরা আপনাদেরকে যে নোটটা দিব সেই পার্টটা পড়বো। আমরা প্রত্যেকটার জিনিস আমাদের প্যাথোলজির জন্য আমরা মেইনলি যে কোচিং এর শিট ফলো করি। আর মাইক্রোবায়োলজি আর প্যাথোলজি রবিনস এবং লেন্সের ক্লাস আপনাদেরকে আলাদাভাবে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্টের মেইন বই যা যা লাগে সেটা আপনারা পেয়ে যাবেন সাথে সাথে ক্লাস। তো এর পরবর্তীতে যে কোনো সমস্যার জন্য আমরা হোয়াটসঅ্যাপে যে আমাদের গ্রুপ করা হয়েছে, FCPS 26 জুলাই ডিসকাশন গ্রুপ, এই গ্রুপে আপনারা সকল ধরনের নিজেদের মধ্যে যাবতীয় যা কিছু আছে সেটা ডিসকাশন করতে পারেন। আর একটা জিনিস কি যে আমি কখনো কোনো স্টুডেন্টকে বলি না যে পরীক্ষা দিচ্ছেন না কেন, পরীক্ষা দেন নাই কেন, কত পাইলেন। কারণ এটাতে একটা নিজেদের ভিতরে ডিপ্রেশন তৈরি হয় যে আমি কত পাইলাম। অনেকে আবার নাম্বার কম পাওয়ার ভয়ে পরীক্ষাই দেন না। সো এইটা আমি নিজেরটা নিজেই বুঝতে হবে। নিজেরটা নিজেই ভালোটা যখন আপনি নিজের থেকে চাবেন তখনই এটা আপনার একটা বেটার রেসপন্স আসবে। সো এরপরে আমার মোটামুটি ওরিয়েন্টেশন ক্লাসে যতটুকু কথা বলার সেটা আমি বলেছি। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন। মা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আপু ওকে, কারো কোনো রেকর্ডেড ক্লাস কোয়েশ্চেন না থাকলে রেকর্ড ক্লাস সবকিছু আমাদের টেলিগ্রামে ক্লোজ গ্রুপে থাকবে। আমাদের বিভিন্ন নোটিফিকেশন এবং পড়া সম্পর্কে একটা আইডিয়ার জন্য ফেসবুকে একটা গ্রুপ থাকবে। আর আমাদের ডিসকাশনের জন্য হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ, নিজেদের মধ্যে আপু এটা বুঝি না, এটা পড়ায় দেন, ওটা পড়ায় দেন। আর আমার একটাই কথা, সেটা হচ্ছে যে আমার কোনো ক্লাসের পরে যদি আপনাদের কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে যে না আপু এই টনোফিলামেন্টটা বুঝি নাই, এই কেরাটিন ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা বুঝি নাই, তা আমাকে জাস্ট একটা গ্রুপে ভয়েস মেসেজ দেওয়ার সাথে সাথে করব। যদি আপনাদের কাছে কোনো ক্লাস নেওয়ার পরে মনে হয় যে না এই ক্লাসের কনসেপশনটা আরেকটু ডেপথ হওয়া উচিত বা এটা আবার নেওয়া উচিত, আমি প্রয়োজনে ১ বার না ১০ বার নিব। ঠিক আছে? আগামী ৬ মাসের জন্য আপনাদের ভালো মন্দ, সুখ দুঃখ, কান্না হাসি, জামাইয়ের সাথে ঝগড়া হোক, বাচ্চা অসুস্থ হোক, আর লাইফে যত ধরনের স্ট্রাগল হোক না কেন, সমস্ত প্রবলেম ইউ ক্যান শেয়ার উইথ মি। ঠিক আছে? কারণ আমরা অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পারি না। গতবার ব্যাচে আমার এক আপু এত ভালো প্রিপারেশন নিয়েছে, বাট পরীক্ষার ১০ দিন আগে তার মা মারা যান, তারপর উনি আর পরীক্ষাই দিতে পারেন নাই। সো আসলে লাইফে যেমন দেখেন এই যে আজকে বুয়েটের একজন ছাত্র ব্রেন টিউমারে মারা গেল, সে সম্মিলিতভাবে ফার্স্ট হয়েছিল, তাই না, ট্রিপলিতে। তো এরকম আমরা আসলে লাইফ ইজ সো আনসার্টেন। সো এইটা নিয়ে প্যারানয়েড হব না, আমরা চেষ্টা করব, দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, আর আমাদের ক্লাসগুলো আপ টু পার্ট 1